Assalamu alaikum. How are you, my dear students? I hope you are well by the grace of Allah. I'm also fine. But we have been suffering a lot for the recent epidemic, coronavirus. You know that we have to continue our study. For this reason, I have appeared in front of you to take online video class. I believe that you will pay 100% concentration on my lecture. Today, I want to discuss an interesting topic, that is special use of phrase. To students, আজকে আমি তোমাদের কি পড়াবো সেটা বোর্ডে দেখতে পাচ্ছো। তো স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অর ওয়ার্ডস, এই টপিকটা মূলত থাকবে তোমার কোশ্চেনের 3 নম্বরে। তো এখানে 10টা ব্ল্যাঙ্ক বাক্য থাকবে যেখানে তোমাকে কিছু ওয়ার্ডস অথবা ফ্রেজের মাধ্যমে সেই ইনকমপ্লিট বাক্যটাকে পূর্ণ করতে হবে। তো বিষয়টা হচ্ছে এখানে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য মার্কস থাকবে হাফ, মানে 0.5, অর্থাৎ 10টা সেন্টেন্স পূর্ণ করলে তুমি পাবে 5। কিন্তু এই টপিকটা অনেক সহজ, ইনশাআল্লাহ আমরা আরও সহজ করে আলোচনা করার চেষ্টা করব। চলো শুরু করি। দেখো, আমি প্রথমে একটা ফ্রেজ লিখবো এখানে, বি বর্ন। স্টুডেন্টস দেখো, বি বর্ন, তোমরা জানো বি হচ্ছে একটা ভার্ব, আর এখানে বর্ন হচ্ছে কি তোমার জন্ম নেওয়া বা জন্মানো। তো বিকে যদি, বি যেহেতু এখানে ভার্ব হিসেবে বসছে, আমরা জানি বি ভার্বকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? অ্যাম, ইজ, আর, ওয়াজ এবং ওয়ার। তো বিষয়টা হচ্ছে এরকম। আর বর্ন শব্দ অর্থ কি? জন্ম নেওয়া বা জন্ম হওয়া বা জন্মানো, আমি আগেই বলছি। তো এই বি প্লাস কি বর্ন, দুটো শব্দ একত্রিত হয়ে কি হলো? একটা ফ্রেজ তৈরি করেছে বা ওয়ার্ডস। আর এই দুইটা শব্দ দিয়ে তোমাকে বা এই ফ্রেজটা দিয়ে একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। তো তোমরা জানো যে প্রত্যেকটা গ্রামারের কিছু রুলস আছে, এখানেও কিছু স্পেশাল বা শর্ট টেকনিক আছে। যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি জন্মের পরিচয় বা বিবরণ দেওয়া হবে, যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি জন্মের পরিচয় বা তার জন্মের বিবরণ দেওয়া হবে, উক্ত সেন্টেন্সের শূন্যস্থানে আমাদেরকে এই ফ্রেজটি ইউজ করতে হবে, বি বর্ন। তবে এখানে একটা গঠন আমি লিখে দেব তোমাদের। শুরুতেই সাবজেক্ট প্লাস বি বর্ন, ব্র্যাকেটে আমি লিখে দিলাম ওয়াজ বর্ন, প্লাস অ্যাডভার্বিয়াল অর প্রিপজিশনাল ফ্রেজ। স্টুডেন্টস, তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই স্ট্রাকচারটাকে বুঝে নিব। দেখো, আমি এখানে লিখলাম যে জে কে রাউলিং is popular worldwide for the Harry Potter series. He dash in England in 1975। যে স্টুডেন্টস, আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে এই ফ্রেজটা মূলত কি, যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তির জন্ম বা জন্মের পরিচয় বা জন্মের বিবরণ দেওয়া হবে, সেখানে আমরা এই ফ্রেজটাকে ইউজ করব। এখন এই জায়গাতে তুমি দেখো একটা বিষয়, যে প্রথমে আমি কাকে সম্পর্কে লিখলাম? জে কে রাউলিং। তো জে কে রাউলিং সারা পৃথিবীব্যাপী তার এই হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত বা জনপ্রিয়। এখন হি ইন ইংল্যান্ড ইন
75। তাহলে সে ইংল্যান্ডে 1975 সালে কি হয়েছিল? একটা বিষয় তুমি চিন্তা করো যে উই কান্ট মেক এ সিঙ্গল সেন্টেন্স উইদাউট ইউজিং ভার্ব। আমরা ভার্ব ছাড়া কখনোই কোনো বাক্য তৈরি করতে পারি না। তাহলে অফকোর্স আমাদের একটা ভার্বের দরকার। তো যেহেতু এটা অনেক বর্তমানে কত 2021 সাল, তো এই সেন্টেন্সটা দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, মানে এখনও সে জনপ্রিয়। তার মানে 1975 এটা কিন্তু পূর্বের ঘটনা। অফকোর্স সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে অনুযায়ী আমাকে যদি বি ভার্ব ইউজ করতে হয় অফকোর্স কি ওয়াজ লিখতে হবে। কি লিখতে হবে? ওয়াজ। আর ওয়াজের সাথে কি বসে? বর্ন। তাহলে আনসারটা কি হলো? ওয়াজ বর্ন। এছাড়াও আরও কিছু টেকনিক আছে, সেটা হচ্ছে তুমি দেখবে যে সেন্টেন্সে তোমার শূন্যস্থানের পরে কোনো স্থানের নাম, এই কথাটা তোমরা নোট করে নিবা খাতায়, কোনো স্থানের নাম অথবা কোনো সাল উল্লেখ করা থাকবে, উক্ত সেন্টেন্সে আমরা সবসময় কি করব? এই ফ্রেজ হিসেবে ওয়াজ বর্ন লিখব। কি লিখব? ওয়াজ বর্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। চলো আমরা পরবর্তী রুলসে চলে যাই। তো স্টুডেন্টস দেখো আমি এরপরে লিখব হ্যাভ টু। তো হ্যাভ টু সমান আমি যদি বলি MUST, মাস্ট, বাধ্যতামূলক। মানে কিছু বিষয় আছে যেগুলো তুমি এড়িয়ে যেতে পারো না। সাপোজ আমি টিচার, আমি তোমার শিক্ষক, আমি তোমাকে একটা অ্যাডভাইস বললাম যে তুমি 1 ঘন্টার মধ্যে আমাকে এটা মুখস্থ করে দেবে, এটা তোমার উপরে বাধ্যতামূলক। আবার অ্যাজ এ মুসলিম, আমরা মুসলমান হিসেবে আমাদের কি নামাজ পড়তেই হবে, এটাও বাধ্যতামূলক। এক কথা আমরা বলতে পারি যে কাজগুলো আমাদের উপরে অর্পিত হয় এবং সেগুলো আমরা করতে বাধ্য, এই ধরনের বাক্যগুলোতে আমরা মূলত ফ্রেজ হিসেবে বা শূন্যস্থানে হ্যাভ টু ব্যবহার করে থাকি। তো এই স্ট্রাকচারটা যদি আমরা লিখি, তবে এই হ্যাভ তোমরা জানো হ্যাভ ভার্ব 3টা, একটা হচ্ছে হ্যাভ টু অর হ্যাজ টু অর হ্যাড টু। কোথায় হ্যাভ টু হবে, কোথায় হ্যাজ টু হবে, কোথায় হ্যাড টু হবে আমি বলছি। দেখো তবে এর আগে স্ট্রাকচারে আমি লিখবো এভাবে, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অবলিক হ্যাজ টু অবলিক হ্যাড টু প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। ডিয়ার স্টুডেন্টস একটু তোমরা খেয়াল করো, দেখো এখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ভার্ব অন বসেছে। কিন্তু কেন? কারণ তোমরা ওই রাইট ফর্ম অফ ভার্বে 9, 10 এবং কি 8 এবং কি 6-এও তোমরা পড়েছো যে টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানেও একই রকম, হ্যাভ টু, হ্যাভের সাথে টু আছে, হ্যাজের পরে টু আছে এবং হ্যাডের পরেও টু আছে। সো আই হ্যাভ টু ইউজ দ্য প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তাই আমাকে কি করতে হবে? এই ফ্রেজগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হবে, তারপর অবজেক্ট। তাহলে ওই যে পূর্বের কথাটা একটু মনে করো, কারণ এখন আমরা একটা এক্সাম্পল করব। বাধ্যতামূলকভাবে কোনো কাজ কারো উপরে অর্পিত হলে এবং সে সেটা করতে বাধ্য হলে সেক্ষেত্রে আমরা কি এই ফ্রেজটিকে ব্যবহার করতে পারি। যেমন দেখো, ইয়োর এক্সামিনেশন is knocking at the door. Your examination is knocking at the door মানে তোমার পরীক্ষাটা খুবই 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 নিকটে। You are weak in English. তুমি ইংরেজিতে খুবই দুর্বল। তাহলে আমি এখানে লিখলাম ইউ ড্যাশ স্টাডি এ lot to overcome your weakness.
স্টুডেন্টস একটু খেয়াল করে দেখো এখানে যে তোমার পরীক্ষা খুবই খুবই কাছে, কিন্তু তুমি ইংরেজিতে খুবই দুর্বল, তখন তুমি কি করবে? ইউ ড্যাশ স্টাডি। তো আমি যদি বলি যে স্টাডি এ লট টু ওভারকাম ইয়োর উইকনেস, তাহলে এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। বাট এখানে দেখো আমি একটা সাবজেক্ট ইউজ করেছি, তার মানে কি কাজটা তোমাকেই করতে হবে, কাজটা তোমাকেই করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু নির্দিষ্ট হয়ে গেছে তোমার জন্য কাজটা, তার মানে কি এই কাজটা করতে তুমি বাধ্য, কারণ তুমি তো ভালো রেজাল্ট করতে চাও। ফর দিস রিজন আই হ্যাভ টু ইউজ দ্য ফ্রেজ অফ হ্যাভ টু। তাই আমার এখানে কি করতে হবে? হ্যাভ টু ফ্রেজটা ইউজ করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার তাহলে আমরা কোথায় হ্যাজ টু ইউজ করব? ওই যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো হি সি, তাহলে আমরা এখানে হ্যাজ টু ইউজ করতাম। কিন্তু যেহেতু এখানে সেকেন্ড পারসন আছে, আর যদি ফার্স্ট পারসন থাকতো, থার্ড পারসন প্লুরাল নাম্বার হতো, তাহলেও এখানে হ্যাভ টু ইউজ করতে হতো। বাট একটা মাত্র কন্ডিশন, যে কোনো পারসন হোক, যদি সেন্টেন্সের অর্থটা অতীত নির্দেশক হতো তাহলে আমার এখানে হ্যাড টু ইউজ করতে হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট রুলসে চলে যাই। দেখো স্টুডেন্টস, এরপর আমি লিখব হ্যাড বেটার। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি সমান শুড, মানে শুড এর মতো অর্থ প্রকাশ করে। আচ্ছা, শুডের অর্থ কি? উচিত। দেখো আমাদের জীবনে অনেক কিছুই করা উচিত, কিন্তু আমরা করি না। তার মানে কি এটা উপদেশমূলক। তুমি আমাকে একটা উপদেশ দিবে, স্যার আপনি নামাজ পড়েন, আমি তোমাকে বলবো বাবা তুমি তোমার গুরুজনকে রেসপেক্ট করো। কিন্তু দেখো সবাই নীতিমূলক বা নীতিবাচক কথা বলে, কিন্তু সবাই তো সেই কথা মানে না। তো আমি যে কথাগুলো তোমাকে বলবো সেটা তুমি মানলেও মানতে পারো, না মানলেও না মানতে পারো, কিন্তু আমি তোমাকে পরামর্শ দিয়েই যাব। আর তোমার কি ওই বাক্যটা বা আমার ওই উক্তিটা শুনে সেটা করা উচিত। এই দুটার যখন কম্বাইনেশন হবে বা মিশ্রণ হবে, তখন আমরা এই ফ্রেজটাকে ইউজ করব। অর্থাৎ আমরা বলতে পারি এটা উচিত অর্থে অথবা পরামর্শমূলক বাক্যের ক্ষেত্রে এই হ্যাড বেটার ফ্রেজটি বসে থাকে। স্ট্রাকচারটা দেখো, শুরুতেই সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট। তো এইখানে একটা জিনিস খেয়াল করো যে হ্যাড বেটারের পরেও সবসময় কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই কথাটা মাথায় রাখবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই। নো ওয়ান ইজ হ্যাপি উইথ হিজ রেজাল্ট। কেউ তার ফলাফলে খুশি না। কিন্তু আসছে না কিছু লোক, ধরো আই ডোন্ট লাইক ইউ, আমি তো পছন্দ করি না, কিন্তু তুমি সেটা বুঝতে পারো না। কিন্তু তোমার কি, যেহেতু কেউ তার ফলাফলে খুশি না, হি ড্যাশ আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে সে, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, যদি বাক্যটি কারেক্ট হতো তাহলে এখানে কিন্তু আন্ডারস্ট্যান্ডের সাথে এস যুক্ত হতো। তার মানে কি এখানে কিছু না কিছু বসাতে হবে। তাহলে যেহেতু তার রেজাল্টে কেউ খুশি না, তার এটা কি করা উচিত? আন্ডারস্ট্যান্ড মানে কি? বোঝা বা বুঝতে পারা। তাহলে এখানে দেখো আমি বলছি ভার্ব অন, তাহলে ভার্ব অন বসছে আন্ডারস্ট্যান্ড। তাহলে এর আগে আমাকে কি একটা ফ্রেজ ইউজ করতে হবে, আর সেটা কি? হ্যাড বেটার। হ্যাড বেটার। এখন বাক্যের অর্থটা পূর্ণ হয়েছে। সেটা কি? হি হ্যাড বেটার আন্ডারস্ট্যান্ড ইট। তার এটা বোঝা উচিত। কোনটা? যে তাকে নিয়ে কেউ সুখী না বা খুশি না। তা স্টুডেন্টস, আশা করি তোমরা এই রোলসটাও বুঝতে পেরেছো। বাসায় বেশি বেশি প্রয়োগ করবে। এরপরে আমরা নেক্সট রোলসে যাব।
দেখো it is time or it is high time. It is time or it is high time. আচ্ছা, এখানে খেয়াল করো যে it is time, এটা আমি জানি যে তোমরা এটা জানো কারণ এটা পড়ে এসেছো। তারপরে একটু বলি, মানে তুমি এখানে আছো, তো একটু পরে তুমি এখান থেকে চলে যাবে, কিন্তু তুমি সংবাদ পাইলা যে তোমার কোনো শত্রু তোমার দিকে চলে আসতেছে, যে এসে তোমাকে পাইলেই সে তোমাকে কি করবে সেটা তুমি বুঝতে পারছো। তাহলে তোমার কি সেখানে থাকা ঠিক হবে? ঠিক হবে না, কারণ একটু পরেই সেই কাজটা যদি তুমি করতে চাও, মানে এখান থেকে চলে যেতে চাও, আর পারবা না, কারণ তোমাকে দুনিয়া থেকে তারা সরিয়ে দেবে। এই যে একটা বিষয়, মানে যে কাজটা তোমাকে এখনই করতে হবে, এখন না করলে আর ভবিষ্যতে কখনোই সেই কাজটা করার সুযোগ তুমি পাচ্ছ না বা পাবে না, এই ধরনের অর্থ প্রকাশ করতে মূলত ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম বসে। মানে কি? তাহলে এর একটা মিনিং হচ্ছে ইহাই উপযুক্ত সময়। তাহলে চলো আমরা স্ট্রাকচারটাকে দেখে নেই। শুরুতেই তোমাকে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম বসাতে হবে। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস verb to plus object. Dear students, এখানে একটা কথা মনে রাখবে যে it is time or it is side time এর পর যদি সাবজেক্ট থাকে তাহলে সব সময় ওই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা একটা एग्जांपल দেই। it is your enemies are looking for you dash you left this place. দেখো আমি লিখেছি it is time or it's high time, এরপর সাবজেক্ট আছে, লেফট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট। তাহলে আমি যেটা বললাম যে তোমার শত্রুরা তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তাহলে শত্রুরা খুঁজে পাইলে কি করবে আগেই বললাম। তাহলে তোমার কি এই জায়গা ত্যাগ করা বা এই জায়গা থেকে চলে যাওয়ার কি মানে সময়টা কি কখনো বাড়ানো উচিত না, কারণ সেই সময়টা তুমি ভবিষ্যতে পাচ্ছ না, যার কারণে আমাকে এখানে এই ফ্রেজটি ইউজ করতে হবে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম। তাহলে লিখি ইট ইজ টাইম। একটা কথা মনে রাখবে যে ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে অবশ্যই তোমাকে ওই সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। স্টুডেন্টস, এরপরে আর আমরা একটা ফ্রেজ আজকের ক্লাসে পড়ব, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। সেটা হচ্ছে LET লেট অ্যালোন। দেখো কিছু বিষয় আছে, বলে না যে সেরা কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এরকম কিছু লোক আছে যে কোনো কাজ করতে পারবে না, বাট সে শুধু বড় বড় স্বপ্ন দেখবে। আচ্ছা, তোমার গ্রামে তোমার এক বন্ধু, খেয়াল করে দেখো যে ওর মানে সে কখনো একটা সাইকেল কিনতে পারে না, মানে সাইকেল কেনার সামর্থ্য নাই, সে বলতেছে মার্সিডিজ কিনবো। হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, এটা কখনো সম্ভব না। এই যে অসম্ভব কোনো ইচ্ছা, মানে অকল্পনীয়, যেটা কখনো ভাবাই যাবে না, কল্পনাই করা যায় না, এরূপ অর্থ যে বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয় সেই বাক্যেই মূলত আমরা এই লেট অ্যালোন ফ্রেজটি ইউজ করে থাকি। তো এখানেও একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে আমি এইভাবে লিখব নেগেটিভ সেন্টেন্স প্লাস লেট অ্যালোন প্লাস নাউন অবলিক নাউন ফ্রেজ অবলিক আদার ওয়ার্ডস। ভিন্ন শব্দ থাকতে পারে,
তো একটা পয়েন্ট এখানে, সেটা হচ্ছে লেট অ্যালোনের আগের অংশটা সবসময় নেগেটিভ সেন্টেন্স হবে। দ্যাট মিনস এক কথায় আমি বলতে পারি নো বা নট বা নেভার এই শব্দগুলো থাকবে, মানে বাংলায় না উচ্চারিত হবে। তাহলে চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটাকে বুঝে নেই। যেমন আমি লিখলাম যে সালিম ইজ এ পোর ম্যান। সালিম খুবই দরিদ্র একজন ব্যক্তি। হি কান্ট বা ক্যান নট বাই ফুড। সে খাবার কিনতে পারে না ড্যাশ he cannot buy food dash a c বা এয়ার কুলার। দেখো এখানে হি ক্যান নট বাই ফুড ড্যাশ এসি বা এয়ার কন্ডিশনার। সে খাবার কিনতে পারে না, কিন্তু সে কি তার বিছানার জন্য বা ঘুমের জন্য, আরামের জন্য সে কি করতে চায়? এসি কিনতে চায়। তাহলে দেখো, যে লোকটা খাবার কিনতে পারতেছে না তার পক্ষে কি এসি কেনা সম্ভব? এটা অকল্পনীয়, এটা অবাস্তব। এই ধরনের অকল্পনীয়, অবাস্তব কোনো ভাবার্থ প্রকাশ করতে মূলত আমরা এই ফ্রেজটিকে ব্যবহার করে থাকি। তাহলে এখানে কি হবে? লেট অ্যালোন। তবে একটা কথা মনে রাখবে, সেটা হচ্ছে সবসময় লেট অ্যালোনের আগের অংশটা কি হবে? নেগেটিভ সেন্টেন্স হবে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি যে তোমরা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও, আমি পরবর্তীতে ইনশাআল্লাহ সেই বিষয়ের উপর ক্লাস নেব। আজকে এই পর্যন্তই, আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।